নারী প্রতিনিধিত্ব অবশ্যই নারীদের প্রতিনিধিত্ব অর্ধেক হওয়া উচিত, এটাই যৌক্তিক। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও একটু বেশি, কিন্তু যেই প্রতিনিধিত্বই হোক কতগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে হওয়া উচিত। এই যে 7টা ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে, আমি নিজেই এগুলো ডেভেলপ করেছি এবং এর ভিত্তিতে আমি আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যখন আলোচনা হয়েছিল এর ভিত্তিতে আমরা বিভিন্ন অল্টারনেটিভগুলো বিশ্লেষণ করে আমরা ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে আমরা সুপারিশ করেছি। এখন এখানে যে কয়েকটা অল্টারনেটিভ দেওয়া হলে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি গবেষক হিসাবে আমি ওই প্রশ্নগুলোর উত্তর পেতে চাই যাতে আমার মাথাটা পরিষ্কার হয় এবং আমি আরো কার্যকর প্রস্তাব সুপারিশ উত্থাপন করতে পারি। যেমন একটা জিনিস সেখানে পরিষ্কার হয়েছে যে নারী বিষয়ক সংস্কার কমিশন, আমারও ধারণা ছিল যে দ্বৈত প্রতিনিধিত্ব হবে, একজন নারী একজন পুরুষ, কিন্তু এখানে বলা হচ্ছে যে না, দুটো ভিন্ন কনস্টিটিউয়েন্সি হবে। যখন 400 জনের মধ্যে 100 জন বলেন তখন আপনি পার্লামেন্টের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতেছেন। আমাদের 65 সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে 300 আসন থেকে সরাসরি নির্বাচিত হবে। এই জন্যই সংবিধান সংশোধন করে এখন 50টা করা হয়। তাহলে আপনারা যদি 400 করেন তাহলে সংবিধান সংশোধন লাগবে। যদি বড় দল মাঠে থাকতো তাহলে বড় দলগুলো এমন জায়গায় নারীদেরকে মনোনয়ন দিত যেখানে তাদের জেতার সম্ভাবনা কম। আরো সুস্পষ্ট হয়ে বলতে গেলে যেমন বিএনপির পক্ষ থেকে হয়তো বা সেই গোপালগঞ্জে কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি থাকতো আর কি, আমি বলছি না যে আছে কিংবা নাই কিংবা থাকবে না, ওকে। এবং শুধু তাই নয়, তো তাহলে এটা ওই যে বস্তুত এখন কিন্তু যে একটা যেহেতু বড় দল আছে, সবচেয়ে বড় দল, এই দল সর্বতভাবে এটা প্রতিহত করার চেষ্টা করবে, এটা বিরোধিতা করার চেষ্টা করবে। আপনি 33% মনোনয়ন দিলেন, কিন্তু কতজন জিতে আসতে পারবে সেটা প্রশ্ন। আপনি কি 33% জিতে আসবে নাকি 10 জন জিতে আসবে? অতীতের কিন্তু আমাদের ইতিহাস কিন্তু ভালো না, অতীতের ইতিহাস অত্যন্ত কি বলে নেতিবাচক। আমরা যেটা করার চেষ্টা করতেছি বৈষম্য দূর করার চেষ্টা করছি, কিন্তু এখানে নারীদেরকে আমরা হিমালয় পর্বতে ওঠার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি 3 আসনের ভিত্তিতে। তো এটা তো মানে কোনোভাবেই বৈষম্য দূর হবে না, বরং বৈষম্য আরো বাড়বে। আর এটা যে এই পদ্ধতিটা কিন্তু স্থানীয় সরকারে আছে, কিন্তু স্থানীয় সরকার এটা কার্যকর নয়। এবং আমি এটা স্টাডি করেছি 1997 সালে যখন 3 আসনের ভিত্তিতে একটা আসন যে ইয়েতে ইউনিয়ন পরিষদে যখন এই বিধানটা যখন বাস্তবায়িত হলো, হাজার হাজার নারী, বহু নারী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখন দিন নারীর এই প্রতিদ্বন্দ্বিতার হার দিন কমে যাচ্ছে, কারণ এই ব্যবস্থাটা কার্যকর হয় নাই। তো এখন যেটা স্থানীয় সরকারের কার্যকর হয় নাই, এটা জাতীয় পর্যায়ে কার্যকর হবে, এটা আমরা কিভাবে বলতে পারি? তো আমরা যেটা প্রস্তাব করি, আর ওই যেটা বর্তমান পদ্ধতি আছে এটা তো অলংকারিক, এটা তো অমর্যাদাকর, হীনমন্যতা সৃষ্টি করে ইত্যাদি। আর এটা যদি 100 আসন বাড়ানো হয় তাহলে একই জিনিস হবে, সেই করুণার পাত্র হবে নারীরা এবং ফায়দা দেবে এবং বিভিন্ন রকম এবং গুরুতর মনোনয়ন বাণিজ্য। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, এখানে লিখেছিলাম এই গত নির্বাচনেই একটা দলের পক্ষ থেকে 25 কোটি টাকা চাওয়া হয়েছিল, 25 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছিল এই সংরক্ষিত আসন। আর সেই ব্যক্তি 8 কোটি টাকা দিতে চেয়েছিল এবং ইয়ের কাছে গিয়েছে, কি ওই আমাদের স্পিকারের কাছে গিয়েছে তদবির করার জন্য। তো এরকম ভয়াবহ মনোনয়ন বাণিজ্য হবে। ভবিষ্যতে এই সংরক্ষণ পদ্ধতিরই প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। যদি 4 টার্মে যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। এবং ভারতের যেটা অভিজ্ঞতা, আমি এখানে তথ্যগুলো আনি নাই, ভারতে অনেক জায়গায় যেখানে 33% নারীদের প্রতিনিধিত্ব আছে এই সংরক্ষণ, কিন্তু বাস্তবে 50%-এর বেশি। কারণ যখন সংরক্ষণ চলে যায় সাধারণ আসনে পরিণত হয়, তখন কিন্তু সাধারণ আসন থেকে নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারে।